আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক ভয়ঙ্কর ও রহস্যময় ভূতের গল্প, যার নাম কষ্ট। এটি এক সাধারণ গ্রামের ছেলের গল্প, মিলনের, যার জীবন এক অভিশপ্ত আগুন আর অন্ধকার ছায়ার মাঝে আটকে গেছে। শুনে নিন কিভাবে মিলন তার নিজের এবং গ্রামের মানুষের কষ্ট বুকে নিয়ে লড়াই করে এক অদ্ভুত অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে। গল্পটি শোনার সময় আপনার চারপাশ লক্ষ্য করুন, কারণ এই গল্প আপনার হৃদয়ে অদৃশ্য ছায়ার সৃষ্টি করতে পারে। চলুন শুরু করি কষ্ট। ঘড়ির কাঁটা তখন রাত 12:40। গ্রামের নাম জলসুরি, যেখানে আধুনিকতার আলো ছুঁতে পারেনি। রাস্তা আঁকাবাঁকা, তাল, শিরিষ, ডুমুর গাছের জটলা আর মাঝে মাঝে বুনো শিয়ালের ডাক, যেন বাতাসও এখানে থেমে থাকে। মিলন গ্রামের এক দরিদ্র ছেলে। তার বাবার মৃত্যুর পর পরিবার চালানোর দায়িত্ব তার কাঁধে। সে কাজ করে পোস্ট অফিসে, জলসুরি ডাকঘরে। কিন্তু সেই ডাকঘরটি এক অভিশপ্ত স্থানে গড়ে ওঠা। 1952 সালে এই ডাকঘরের কাঁচা ভবনে আগুন লেগেছিল। তাতে পুড়ে মারা যায় পোস্টমাস্টার, তার স্ত্রী, 2 সন্তান। গ্রামের মানুষ বলে ওদের আত্মা আজও সে অফিস ছাড়ে না। প্রথমে এসব মিলন বিশ্বাস করত না, তবে যেদিন সে প্রথম রাতের ডিউটিতে থাকল, সেদিন বদলে গেল সব। মিলন কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে বসে আছে একাকী অফিস ঘরে। জানালার বাইরেই বিশাল গাছ, হালকা বাতাসে পাতা দুলছে। হঠাৎ বাইরে একটা টুং করে শব্দ। মনে হলো চিঠির বাক্সটা কেউ খুলেছে। সে উঠে গিয়ে দেখে কেউ নেই। চিঠির বাক্সে একটা হলুদ খামে মোড়া কাগজ। মৃতদের চিঠি কেউ খোলে না, তুই খুললি কেন মিলন? লিখে আছে এই বাক্যে। সে থমকে যায়। খামের উপরে তার নাম লেখা, কিন্তু লেখার কালি শুকানো রক্তের মতো। মিলন চিঠিটা নিয়ে ভিতরে আসে। খুলে দেখে তার মধ্যে একটা শিশুর আঁকা ছবি, পোড়ানো বাড়ি, এক পোড়া চেহারার পোস্টমাস্টার, পাশে পুড়ে যাওয়া স্ত্রী ও শিশু। তখন হঠাৎ দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। ল্যাম্পটা নিভে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তার ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাসের মতো কিছু অনুভব হয়। তুই আমার জায়গা নিয়েছিস, আমার চেয়ারে বসেছিস, তোরও মরতে হবে আগুনে। একটা গলা ফিসফিস করে বলে। মিলন ছুটে বের হতে যায়, কিন্তু দরজা আটকানো। বাইরের কাঠামো যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে আটকে আছে। পেছন ফিরে মিলন দেখতে পায় জানালায় দাঁড়িয়ে আছে পোড়া মুখের একজন মানুষ। তার গায়ের চামড়া গলে পড়ছে। পেছনে ছোট এক মেয়ে, চোখ নেই, শুধু কালো ফাঁকা দুটো গর্ত। তারা মিলনের দিকে এগিয়ে আসে। ছবির সেই দৃশ্য যেন জীবন্ত হয়ে গেছে। ঠিক তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। এক লাল আলো ঝলসে ওঠে ছাদের উপর। এক বৃদ্ধার চিৎকার শোনা যায়, চোখে দেখিস না মিলন, নাম নেই তার, ও অভিশপ্ত, দহনকুণ্ডে বাঁচে। এক ঝলক হাওয়া জানলার কাঁচ ভেঙে ঢুকে পড়ে। মিলন গুড়িয়ে পড়ে মাটিতে, চোখ বন্ধ করে পড়ে থাকে। কিছুক্ষণ পর যখন সে চোখ খোলে, সব আগের মতো। কিন্তু তার হাতে সেই চিঠি এখনও আছে, আর পেছনের দেয়ালে কালো ছায়ার দাগ, যেন কারো আগুনে পোড়া হাত সেখানে স্পর্শ করেছিল। এভাবেই শুরু হলো মিলনের দুঃস্বপ্ন। এক ডাকঘর নয়, একটা অভিশপ্ত পথের দরজা খুলে গেছে। রাত পেরিয়ে ভোর হলো। পাখির ডাক, মোরগের ডাক, সব ঠিক আছে, তবু মিলনের মন থেকে কাল রাতের ভয়াবহ স্মৃতি যাচ্ছিল না। তার হাতের আঁচড়ের দাগ যেন আগুনে পোড়া। সে চিঠিটা বারবার দেখে। রক্তমাখা অক্ষরগুলো রাতের অন্ধকারে যেমন লাল ছিল, সকালে ততটাই কালো হয়ে গেছে। মিলনের বুকের ভেতর কাঁপুনি ধরায় এই ভাবনায়, কেন ওর নাম লেখা ছিল? কেই চিঠি পাঠালো? বাড়ি ফিরতেই মা সেতারা বেগম দরজায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। কাল রাতে ডাকঘরের আলো নিভে গেল, সবার ঘুম ভেঙে গেল। তোকে ডাকতে গেছি কিন্তু দরজা লক। কে যেন বলল মিলন আর বাঁচবে না। মিলন চুপ করে শোনে। গ্রামের প্রবীণ এক নারী, বদিরন বুড়ি, প্রায়ই বলে আসত, ডাকঘর তোর বাবার কবর হয়ে যাবে। ছেলেবেলা এসব সে গা করত না,
এখন মনে হচ্ছে সব কথাই সত্যি। দুপুরের দিকে মিলন আবার ডাকঘরের সামনে যায়। কেউ সেখানে আসে না দিনের আলোতেও, কিন্তু আজ সে দেখল মাটি খোঁড়া, যেন রাতের বেলা কেউ বেরিয়ে এসেছে। ঠিক সেখানেই একটা মাটির প্রদীপ, পোড়া আগুনের ছাই আর লাল সুতো পেঁচানো কাঁচের ভূতি। হাত বাড়িয়ে তুলতে গেলে তার বুক ধড়ফড় করে ওঠে। প্রদীপের তলায় একটা ছেঁড়া কাগজ। তোকে ওরা ডাকছে, কাল রাতের বাকি অগ্নিস্নান আজ হবে। মিলন ছুঁয়ে দেখার সঙ্গে সঙ্গে চারপাশে ঠান্ডা বাতাস বয়ে যায়, একটা মৃদু গন্ধ, পোড়া চামড়ার। রাত হলেই মিলন আবার ঘুমোতে পারছিল না। জানালার বাইরে রাস্তার দিকে চোখ চলে যাচ্ছিল বারবার। হঠাৎ সে দেখল দূরে একটা ছায়া, তারপর আরেকটা, তারপর আরও 5 জন ছায়া, পোড়া গায়ের মানুষ, ভাঙা পায়ের বাচ্চা মেয়েটি আর সেই পোড়া পোস্টমাস্টার, সবার মুখ পুড়ে যাওয়া। তারা নিঃশব্দে গ্রামের রাস্তা ধরে হাঁটছে। হঠাৎ একজন ঘাড় ঘুরিয়ে সোজা তাকায় মিলনের জানালায়। 2 চোখ নেই, কালো গর্ত থেকে ধোঁয়া বেরোচ্ছে। সাথে সাথে মিলন বুঝতে পারে ওরা খুঁজছে ওকে। রাত 3টের দিকে দরজায় ধীরে ধীরে করাঘাত। টক টক টক। মিলনের বুকের ভেতর ঠান্ডা হয়ে যায়। সে কোনো মতে মাকে ডেকে বলে, মা, কেউ যেন ডাকছে, দরজা খুলিস না। কিন্তু দরজা আপনা আপনি ফাঁক হয়ে গেল। বাতাসের ঝাপটা নিভিয়ে দিল কেরোসিন বাতি। আর তখন ঘরের মেঝেতে ঢুকে এলো এক দীর্ঘ কালো ছায়া। ছায়া থেকে বের হলো শীর্ণ পোড়া হাত। সেই হাত মাটির ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে মিলনের দিকে আসছে। মিলনের চিৎকার গলায় আটকে গেল। ওর মা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেই পোড়া মুখ, পোস্টমাস্টার, এক গলা দিয়ে ভাঙা আওয়াজে বলল, তুই আগুনে পুড়িসনি, পিশাচের ঘর থেকে পালাতে পারবি না, চল, তোর জন্য জায়গা রেডি করেছি। মিলন জানত আজ রাতেই তার মৃত্যু লেখা হয়ে গেছে। হঠাৎ পেছনের জানালা দিয়ে বদিরন বুড়ির কাঁপা কণ্ঠে মন্ত্র ভেসে আসে, হে আগুনের আত্মা, হে পিশাচের শিকল, কেটে যা, তুই এই ছেলেকে ছাড়। এক অদ্ভুত আলো মিলনের শরীর ঘিরে জ্বলে ওঠে। কালো ছায়া তখন ছিঁড়ে ছিঁড়ে ভেঙে যায়, কিন্তু শেষবারের মতো পোড়া চেহারাটা ফিসফিসিয়ে বলে যায়, তুই আমাদের থেকে পালাতে পারবি না, তোর জীবন পুড়িয়ে নেব। সব নিস্তব্ধ হয়ে যায়। মিলন মাটিতে পড়ে থাকে অনেকক্ষণ। মা কাঁদতে থাকে। বদিরন বুড়ি এসে তাবিজ দিয়ে বলে, এটা বুকে রাখিস, ডাকঘর, ওই পোড়া বাড়ি, ওই রাস্তা, সব অরিসপ্ত, এখনো সব শেষ হয়নি, আগুনের দাহ তোর কপালে লেখা। মিলন বোঝে শুধু ডাকঘর নয়, পুরো জলসরি গ্রাম কোনোদিন আগুনের অভিশাপ থেকে বাঁচবে না। আর এই ভয়ঙ্কর খেলা মাত্র শুরু হয়েছে। মিলনের জীবনে ভয় যেন ছায়ার মতো লেগেই থাকল। ডাকঘরের রাতের ঘটনার পর কয়েকদিন সে বাড়ি থেকে বেরোল না। তবু মনে হচ্ছিল কোনো অদৃশ্য চোখ সারাক্ষণ তার দিকে তাকিয়ে আছে। একদিন সকালবেলা বদিরন গুড়ি এসে বলল, শুধু তোর ঘর নয়, এই রাস্তা, এই গাছ, এই মাটি, সব জায়গায় অভিশাপ ছড়ানো। তুই চাইলে পালা, তোর কপালে দাহ লেখা আছে। কিন্তু পালাবে কোথায়? এই গ্রামেই তার বংশ, তার শেকড়। তবে সেদিন সন্ধ্যায় গ্রামে খবর এলো, পোস্টমাস্টারের বংশধরেরা নাকি বহু দূরের গ্রামে থাকে। সেই পরিবারের কোনো এক ব্যক্তি মরা অবস্থায় রাস্তার ধারে পাওয়া গেছে। মিলনের বুকের ভেতর কেঁপে উঠল। যেদিকে লাশ পাওয়া গেছে সেই রাস্তা দিয়ে মিলনকে যেতে হবে বুদিরন বুড়ির কাছে তাবিজ নিতে। মা কাঁদতে কাঁদতে বলল, যাস না বাবা, সেই রাস্তা অশরীরীর রাস্তা। কিন্তু মিলন জানে তাবিজ না নিলে রাতের পিশাচার বাঁচতে দেবে না। রাতে কেরোসিন বাতি হাতে সে সেই রাস্তার দিকে হাঁটতে লাগল। 3 দিক জঙ্গল, চতুর্থ দিক শ্মশানঘাট, বাতাসে পোড়া কাঠের গন্ধ। হঠাৎ পেছন থেকে এক গলা ভেসে এলো, মিলন, আমার কষ্ট তুই বুঝিস না। সে পেছন তাকালো, কেউ নেই। তবে বাতাস হিম হয়ে গেছে, গাছের ডাল নড়ে উঠছে নিজের মতো। ভয় পেতে পেতে সে হেঁটে যায় আর ভাবে পালাবার রাস্তা কি নেই। রাস্তার শেষ প্রান্তে শ্মশানের কাছে একটা বিশাল নিম গাছ। তার গায়ে গেরুয়া কাপড়, সাদা সুতোর ফাঁস, মাটির প্রদীপ রাখা। মিলন জানে
এই গাছেই মানুষ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। কথিত আছে ওখানেই প্রথম পোস্টমাস্টারের মৃতদেহ দেখা যায়। মিলন কাঁপতে কাঁপতে গাছের ছায়া পেরিয়ে যায়, কিন্তু তখনই কিছু একটা তার পায়ের কাছে পড়ে। একটা পোড়া হাত। সেই হাত মাটির ফাঁক থেকে বেরিয়ে এসেছে, আঙুল নড়ছে। মিলন চিৎকার করে পেছনে সরে যায়। পেছন ফিরে দেখে শ্মশানের ভেতর আগুন জ্বলছে। আগুনের ভেতর বসে আছে পোড়া চেহারার পোস্টমাস্টার আর তার সন্তান। তারা সোজা তাকিয়ে আছে মিলনের দিকে। সেই পোড়া মুখ আবার ফিসফিস করে বলে, তুই আমাদের সঙ্গে আসবি, আগুনে শুদ্ধ হবি। মিলন দৌড়ে পালাতে চায়, কিন্তু পা যেন জমে গেছে। হাত দুটো মাটি থেকে বেরিয়ে এসে তার পা আঁকড়ে ধরে, ধীরে ধীরে টানতে থাকে মাটির ভেতর। সেই মুহূর্তে মিলনের হাতে থাকা কেরোসিন বাতি উল্টে পড়ে। আগুনের ছোট শিখা মাটির ওপর ছড়িয়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে ছিন্ন মস্তা ছায়া, এক মাথাবিহীন শরীর, বুক থেকে রক্ত ঝরছে। তবু মুখ ছাড়া সেই শরীর ফিসফিসিয়ে বলে, কষ্ট তোরও হবে, আগুনের কষ্ট। মিলনের গলা দিয়ে শব্দ বেরোয় না, চারদিক অন্ধকারে ডুবে যায়। হঠাৎ কোথা থেকে এক ঝলক বাতাস এসে আগুন নিভিয়ে দেয়। পায়ের মাটি আলগা হয়। মিলন গড়িয়ে পড়ে রাস্তার মাঝখানে। মুখ তুলতেই দেখে বদিরন বুড়ি একটা লাল তাবিজ নিয়ে দাঁড়িয়ে। এই তাবিজ বুকে বাঁধিস, আজ যদি ফিরে যেতে পারিস, কাল আর এই পথে আইস না। বুড়ির কণ্ঠ কাঁপছে। তাবিজ তার বুকে ছুঁয়ে দিলে মনে হল বুকির ভেতরের বরফের মতো শীত একটু গলছে। কিন্তু শ্মশানের আগুনের ভেতর থেকে পোড়া চেহারাগুলো চেয়ে আছে। ওদের চোখ যেন বলছে, এখন বাঁচলি, কিন্তু শেষ রক্ষা হবে না। মিলন কোনো রকমে বাড়ি ফেলল। রাত শেষ হতে তখনও অনেক দেরি। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আর কোথাও যাস না, এই গ্রাম তোর সর্বনাশ করবে। কিন্তু মিলন জানে এই কাহিনী এখানেই শেষ নয়। ওদের কষ্টের আগুন তাকে ছাড়বে না, আগামী রাতেই আবার আসবে। রাতের পর রাত মিলন আর ঘুমোতে পারছিল না। চোখ বন্ধ করলেই দেখতে পেত সেই পোড়া চেহারা, ছিন্নমস্তা ছায়া, আগুনের শিখায় বসে থাকা মৃতদের। বুদিরন বুড়ি দেওয়া তাবিজ বুকে কাছে বেঁধে রাখত, তবু মনে হতো কোনো অদৃশ্য হাত ওকে ছুঁয়ে যাচ্ছে। পরদিন সকালে মিলন বাড়ির বারান্দায় বসেছিল। হঠাৎ গ্রামের মসজিদের ইমাম, স্কুলের হেডমাস্টার আর বুদিরন বুড়ি মিলে তার বাড়িতে এলেন। মিলন অবাক হয়ে বলল, কি হয়েছে চাচা, এত সকালে? ইমাম সাহেব ধীরে বললেন, তুই জানিস না, এই গ্রামে যে বাড়িটা পড়েছিল, সেই পোড়া বাড়ির নিচে একটা কবর আছে। যে পোস্টমাস্টার মরেছিল তার কবর, ওখান থেকে লাশ হারিয়েছে। মিলনের বুকের ভেতর হিম হয়ে গেল। লাশ হারিয়েছে? কে নিল? হেডমাস্টার ফিস করে বলল, ওরা মরে গিয়েও বাঁচতে চায়, তোর পিছু নেওয়া শুরু করেছে। বদিরন বুড়ি গলার স্বর ভারী করে বলল, তোর জন্য ওরা নতুন বাড়ি খুঁজছে, সেই পোড়া বাড়ি তোর অভিশপ্ত আস্তানা হবে। জলসুরি গ্রামের উত্তর প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি। সবাই বলে সেটাই পোড়া বাড়ি। 1952 সালে আগুন লেগে যখন পোস্টমাস্টার আর তার পরিবার পুড়ে গেল, সেই বাড়ির মেঝেতে লাশ চাপা পড়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে কিছুদিন পর কেউ আর লাশের হাড়গোড় খুঁজে পায়নি। বছরের পর বছর ওই পোড়া বাড়ি বন্ধ ছিল। কেউ ওদিকে পা রাখত না। বাতাসে পোড়া মাংসের গন্ধ ভাসত। রাতে সিঁড়ির ওপর নাকি কারোর ছায়া উঠতে নামতে দেখা যেত। সেদিন রাত 1টার দিকে মিলনের ঘরের জানালা খুলে গেল। বাইরে নিস্তব্ধ অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ফাঁক দিয়ে ভেসে এলো ফিসফিসানো গলা, মিলন, তুই তোর ঘর ছাড়, পোড়া বাড়ি তোর জন্য। মিলন জানত এই ডাক অগ্রাহ্য করলে ওরা ওকে পিষে ফেলবে। তবু সে বলল, তোমাদের বাড়ি তোমাদেরই থাকুক, আমি যাব না। হঠাৎ জানালার বাইরে আগুনের শিখা জ্বলে উঠল। তার আলোয় দেখা গেল সেই পোড়া পোস্টমাস্টার আর তার স্ত্রী। দুজনের চোখ নেই, শুধু কালি গর্ত। তুই আসবি,
না হলে আগুনে মরবি। মিলনের চোখের সামনে জানালার কাঁচ গলতে শুরু করল। গলিত কাঁচ মাটিতে পড়ে স্যাক ছড়াচ্ছে। বদিরন বুড়ি জানালার ধারে এসে দাঁড়ালো। সে হাতে কিছু গুঁড়া ছিটিয়ে পড়তে লাগল। বিসমিল্লাহ, ওরা মরে গেছে, তোকে ছেড়ে যাক। কিন্তু ছায়ারা থামল না। হাওয়ার ঝাপটা মিলনকে মেঝেতে ফেলে দিল। তার বুকের ওপর কোনো অদৃশ্য ওজন চেপে বসল। শ্বাস আটকে গেল। চোখের পাতা ঝাপসা হয়ে এলো। সেই পোড়া চেহারার মুখ সামনে নেমে এলো। নিঃশ্বাসে পচা মাংসের দুর্গন্ধ। কষ্ট, আমাদের কষ্ট, তোরও হবে। বদিরন বুড়ির গলা কাঁপতে কাঁপতে উঠল। মিলন, তাবিজের দাগে হাত রাখ, ওরা ভয় পাবে। মিলন কোনো মতে তাবিজে হাত রাখল। একটা লাল আলো মিলনের বুক থেকে ছড়িয়ে গেল চারদিকে। তখন অন্ধকার ছায়া কাঁপতে কাঁপতে মিলিয়ে গেল। সব নিস্তব্ধ, কিন্তু মেঝের ওপর পোড়া কাঁচের ওপর রক্তে লেখা একটা বাক্য। কাল রাতে পোড়া বাড়ি না এলে তোমার মা মরবে। মিলন চুপচাপ তাকিয়ে থাকল। কাঁদতেও পারল না। এখন আর পালানোর উপায় নেই। ওকে যেতেই হবে সেই পোড়া বাড়ি, না হলে ওরা মাকে মেরে ফেলবে। ভোরে গ্রামের মসজিদে মিলন কুরআন শরীফ থেকে দুয়া শোনে। হেডমাস্টার আর বদিরন বুড়ি মিলে এক ছোট লৌহ তাবিজ, রুদ্রাক্ষ আর পোড়া চামড়ার চিহ্ন বেঁধে দিল মিলনের হাতে। বদিরন বুড়ির চোখ অদ্ভুত হয়ে গেল। মিলন, যেদিন তুই পোড়া বাড়িতে ঢুকবি সেদিন আর তুই আগের মতো থাকবি না। মিলনের চোখের কোণে জল, কিন্তু বুকের ভেতর একটা সিদ্ধান্ত পাকা হয়ে গেল। যা হয় হোক, আমি যাব আর ওদের কষ্টের শেকড় শেষ করব। রাত যত গভীর হচ্ছিল, মিলনের বুকের ভেতর ভয় তত বেড়ে যাচ্ছিল। মায়ের মুখে কান্নার রেখা, বদিরান বুড়ির চোখে অশনি সংকেত, সব যেন তাকে বলছিল ফিরে যা। কিন্তু পিছু হটতে পারল না। পোড়াবাড়ি না গেলে ওদের অভিশাপ থামবে না। মা মরবে, সারা গ্রাম পুড়ে যাবে। মিলন ধীরে ধীরে বাড়ির বারান্দা পেরিয়ে রাস্তার দিকে পা রাখল। বুকে বাঁধা তাবিজ কাঁপছে, হাতের কেরোসিন বাতিতে ছোট্ট শিখা। চারপাশে নিস্তব্ধতা, মনে হচ্ছিল বাতাসও জমে গেছে। পোড়াবাড়ির সামনে এসে দাঁড়াল মিলন। দোতলা বাড়িটার দেয়ালে অর্ধেকটা আগুনে পোড়া, অর্ধেকটা কালো ছাইয়ে ঢাকা। দরজায় বড় তালা, কিন্তু সেই তালার গায়ে লম্বা নখের আঁচড়ের দাগ, যেন কেউ বারবার ভেতর থেকে বেরোতে চেয়েছে। মিলনের কানে ভেসে এলো গলা, আমরা এখানেই, তোর অপেক্ষায়। তাবিজের উপর হাত রাখল, কিন্তু ভয় বুকের ভেতর কাঁপতে থাকল। দরজায় হাত রাখতেই তালা খুলে গেল, কোনো চাবি ছাড়াই। একটা শীতল বাতাস বেয়ে এলো। মিলনের নাকে পোড়া মাংসের গন্ধ, চোখে ধোঁয়ার ঝাপসা পর্দা। সে এক পা করে ভেতরে ঢুকল। ভেতরটা অদ্ভুত। দেয়ালে আগুনের দাগ, মেঝেতে ছাই, কোণে একটা ছোট টেবিল, তার ওপর সাদা কাপড় মেলে রাখা, আর কাপড়ের ভেতর লম্বা কিছু শুয়ে আছে। মিলনের বুক ধরফর করে উঠল। হাতের বাতি উঁচু করতেই দেখল সাদা কাপড়ের ভেতর পোড়া পোস্টমাস্টারের মৃতদেহ। কিন্তু মৃতদেহের চোখ খোলা, সোজা তাকিয়ে আছে মিলনের দিকে। এক মুহূর্তের জন্য মনে হল সেই চোখের গহ্বর থেকে আগুন বেরোচ্ছে। তুই আসবি, আগুনে মিলবি। ফিসফিসি উঠল সেই গলা। হাওয়ার ঝাপটা বাতি নিভিয়ে দিল। মিলন অন্ধকারে কাঁপতে কাঁপতে তাবিজের উপর হাত রাখল। বুকে গরম হয়ে উঠল কিছু, কিন্তু সেই উষ্ণতার ভেতরও মনে হল কোনো শীতল হাত তার বুক স্পর্শ করছে। কষ্ট, আমাদের কষ্ট তোরও হবে। দেয়ালের ফাঁক দিয়ে আরও ছায়া ঢুকতে শুরু করল। পোড়া নারী, পোড়া শিশু, ছিন্ন মস্তা শরীর, সবাই মিলে ঘিরে ধরল মিলনকে। কেউ তার গলা চেপে ধরল। মিলনের শ্বাস বন্ধ হয়ে এলো। হাত দিয়ে সে তাবিজটা আঁকড়ে ধরল। তখন হঠাৎ লাল শিখা জ্বলে উঠল। তার আলোয় সব ছায়া পেছনে সরে গেল। কিন্তু আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো সেই পোড়া পোস্টমাস্টার। মুখে নিঃশ্বাস নেই, গলিত চামড়া ঝুলছে। তুই ডাকঘর নিতে চাসনি, তুই আমাদের শোক নে, তুই আমাদের কষ্ট নে। হাত বাড়িয়ে মিলনের কপালে ছুঁয়ে দিল। মিলনের মাঝার ভেতর কেমন ঘুরতে লাগল। দেখতে পেল সব গ্রাম পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মায়ের আরতি চিৎকার,
বদিরন বুড়ির নিথর দেহ, শিশুদের পোড়া মুখ, সব মিলনকেই ডেকে বলছে, তোর কষ্ট হবে, আগুনে সব পুড়ে যাবে। সে চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। হাতের তাবিজ গলতে শুরু করল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল শ্মশান। সেখানে আগুনে পুড়ছে অদৃশ্য লাশ। সেই পোড়া মানুষগুলো কুর্নিশ করছে একটা ছায়াকে। ছায়া ধীরে মুখ তুলল। মিলন বুঝল, এ শুধু কোনো ভূত নয়, এ সেই অভিশাপের মূল, যাকে হারাতে হলে নিজের জীবন দিতে হবে। মিলন গলা উঁচু করে ফিসফিসিয়ে বলল, যা হোক, আমি তোমাদের কষ্টের শেষ করব। আরও গাঢ় অন্ধকার সব আলো ঢেকে নিল। যখন মিলন চোখ মেলল, তখন অন্ধকারের মধ্যে অদ্ভুত লাল আভা জ্বলছিল। তার মুখের সামনে সেই পোড়া পোস্টমাস্টার। চোখের গহ্বর থেকে ধোঁয়া বেরোচ্ছে। পাশে দাঁড়িয়ে পোড়া মুখের নারী, আর তাদের মাঝখানে একটা ছোট্ট শিশু। তার অর্ধেকটা শরীর পোড়া, বাকি অর্ধেক গলে পড়ছে। শিশুটি শীর্ণ হাত বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, আমার কষ্ট তুই জানিস না। মিলনের বুক কেঁপে উঠল। সে জানত এদের শোক কোনো সাধারণ অভিশাপ নয়, এক অমোঘ যন্ত্রণার আগুন, যা ধীরে ধীরে বাকি সবকিছুকেও পোড়াবে। পোড়াবাড়ির মেঝের ছাই ভেঙে ফাটল তৈরি হল। সেই ফাটল থেকে গরম বাতাস বেরিয়ে এলো। মিলনের পা পুড়ে যেতে লাগল। সে নড়তে চাইল, কিন্তু অদৃশ্য হাত তাকে মাটির সঙ্গে বেঁধে রাখল। পোড়াবাড়ির দেয়াল ভেদ করে সেই পোড়া মানুষগুলো চারদিক থেকে এগিয়ে এলো। তাদের চোখহীন মুখগুলো একসঙ্গে বলল, তুই আমাদের জায়গায় আস, তুই আগুনের শয্যায় শুয়ে থাক। শিশুটি মিলনের দিকে হাত বাড়াল। তার গলা ভাঙা ভাঙা। আমার নাম ছিল জয়নাল, বাবার সঙ্গে ডাকঘরে থাকতাম। আগুনে সব শেষ হয়ে গেল, তুই আমাদের কষ্ট জানিস না। মিলনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে ফিসফিসিয়ে বলল, আমি তোমাদের সাহায্য করতে চাই, আমাকে বলো কি করলে তোমরা শান্তি পাবে। কিন্তু শিশুটি বলল না। স্রেফ একটা করুণ আর্তনাদ করে মাথা নিচু করল। তার দেহ গলতে গলতে ছাই হয়ে গেল মিলনের চোখের সামনে। হঠাৎ একটা দীর্ঘ, ভয়ঙ্কর ছায়া মেজের ফাটল থেকে উঠে এলো। সেটার কোনো সাধারণ অশরীরই নয়, কীট পতঙ্গের গলা আর মানুষের মাথার মাঝামাঝি কোনো প্রাণীর আকৃতি। দুই চোখ জ্বলছে লাল শিখায়। মিলনের কানে ফিসফিস এলো, তুই পোড়া বাড়িতে পা রাখিস কেন? তুই ওদের কষ্ট ভাগ করতে চাস? তুই মরবি। সেই ছায়া আঙুল তুলে মিলনের কপালে ছুঁয়ে দিল। মিলনের চোখের সামনে আবার দুঃস্বপ্ন শুরু হলো। ডাকঘর পুড়ছে, মা চিৎকার করছে, সারা জলসুরি গ্রাম আগুনে জ্বলছে। সবকিছুর মধ্যে দাঁড়িয়ে সেই পোড়া পোস্টমাস্টার। তুই আমাদের মৃত্যুর আগুন, তোরও লাগবে, তুই বাঁচবি না। মিলন তাবিজের উপর হাত রাখল, কিন্তু তাবিজ গরম হয়ে গলে পড়তে লাগল। দরজার কাছে পোড়া পোস্টমাস্টার আবার ফিসফিস করে বলল, তুই যদি সত্যি কষ্ট ভাগ করতে চাস, তবে আমাদের অভিশাপ তর শরীরে নে, তর জীবন দিয়ে আমাদের মুক্তি দে। মিলন বোঝে এই আগুন থামাতে হলে তাকে হয় মৃত্যুবরণ করতে হবে, নয়তো কোনোভাবেই প্রাচীন শোকের মূলকে ধ্বংস করতে হবে। সে নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, তোমাদের কষ্ট আমি নেব, কিন্তু শর্ত একটাই, আমার মাকে কিছু করবে না। সাথে সাথে ভয়ানক এক হাসি ছড়িয়ে পড়ল ঘরের অন্ধকারে। দেয়ালে আগুনের শিখা জ্বলে উঠল। তার আলোয় লেখা হলো অদ্ভুত অক্ষরে, শর্ত মান্য হবে, তবে তুই বেরোতে পারবি না, এই বাড়ি তোর কবর হবে। মিলনের হাতের তাবিজ ছাই হয়ে মেঝেতে পড়ে গেল। সেই মুহূর্তে পোড়া মানুষগুলো এগিয়ে এসে তার চারপাশ ঘিরল। সবাই একসঙ্গে ফিসফিস করে বলল, তোর কষ্ট শুরু, আগুনের কষ্ট। আর মেঝের ফাটল থেকে ধীরে ধীরে শিখা বেরিয়ে মিলনের পায়ের কাছে পৌঁছে গেল। মিলন চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, যদি আমার জীবন দিয়ে এই গ্রামের সাপ ভাঙে, তবে আমি প্রস্তুত। শিখাক্রমে উঠতে লাগল তার বুকের কাছে। চারদিক নিস্তব্ধ। মিলন চোখ বন্ধ করে শিখার তাপে নিঃশ্বাস ফেলছিল। পোড়া মানুষের ছায়াগুলো তার চারপাশে ঘুরছিল নিঃশব্দে। তাদের গলিত চোখের গহ্বর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। মনে হচ্ছিল শ্বাস নিলেই গলা ভেতর থেকে পুড়ে যাবে।
হঠাৎ তার কানে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, তুই কথা দিলি তোর জীবন আমাদের কষ্টের বিনিময়ে। মিলন গলা শুকনো স্বরে বলল, হ্যাঁ, আমি আমি রাজি। তখনই ঘরের বাতাস আরো গাঢ় হয়ে গেল। এক অদৃশ্য ভার তার কাঁধে চেপে বসল। মিলন অনুভব করল মেঝের শিখা ধীরে ধীরে তার পায়ের ভেতর ঢুকছে। মাংসের ভেতর দিয়ে আগুন ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ব্যথা নেই, বরং এক অদ্ভুত শীতনতা। দেয়ালে আগুনের আলোয় ভেসে উঠল লেখা, অগ্নির আত্মা। তারপর সেই অক্ষর মিলিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে সেই ছায়ামূর্তি আবার বেরিয়ে এলো। ছায়ার চোখ লাল শিখার মতো জ্বলছিল। তুই যদি আমাদের কষ্ট নিস, তবে তোর হৃদয়ে অগ্নির পাত্র হবে, তোর শরীর আমাদের বন্দি করবে, তোর মৃত্যুর দিনই আমরা মুক্তি পাব। মিলন ফিসফিস করে বলল, যদি তাতে আমার মা বাঁচে, এই গ্রাম বাঁচে, আমি রাজি। তখনই অগ্নির ছায়া ধীরে ধীরে মিলনের বুকের দিকে হাত বাড়াল। তার হাত বুতু স্পর্শ করতেই পুরো শরীর কেঁপে উঠল। চোখের সামনে ঘন অন্ধকার। কতক্ষণ অজ্ঞান ছিল জানে না মিলন। হঠাৎ চোখ মেলল, দেখল পুরাবাড়ির ছাদ ভেঙে যাওয়া। তার গা ঘেঁষে ধোঁয়া আর ছাই উঠছে। কিন্তু আশ্চর্য, পুরা মানুষগুলো আর নেই, শুধু নিস্তব্ধতা। সে বুকে হাত দিল, মনে হলো ভেতরটা যেন গরম কয়লার মতো উষ্ণ। বুকে কিছু একটা নড়ছে, একটা নিঃশ্বাস, জ্বলন্ত মৃত মানুষের নিঃশ্বাস। সে জানত এখন থেকেই অগ্নির আত্মা আর তার আলাদা নেই, ওরা তার হৃদয়ে বন্দী হয়ে গেছে। হঠাৎ পেছন থেকে কাঁপা গলা, মিলন, তুই ঠিক আছিস? মিলন চমকে পেছন তাকাল। দেখল বদিরন বুড়ি ভাঙা দরজার কাছে দাঁড়িয়ে, চোখ ছলছল পড়ছে। তুই তুই বেঁচে আছিস? মিলন আস্তে বলল, হ্যাঁ, বাঁচছি, কিন্তু ওরা আমার ভেতর। বুড়ি কাছে এসে তার কপালে হাত রাখল, চমকে সরে গেল। তোর গা আগুনের মতো গরম। মিলন জানে এই আগুন আর নেভার নয়। যতদিন সে বাঁচবে ততদিন এই পোড়া আত্মারা তার বুকের ভেতর জেগে থাকবে। বদিরন বুড়ি ফিসফিস করে বলল, তোর ওপর যে শর্ত চাপল তার কথা মনে রাখিস। তুই মরলে এরা বেরিয়ে আসবে, তখন আর কেউ বাঁচবে না। মিলন মাথা নিচু করল। আমি মরব না, যতদিন পারি বাঁচব। মাটিতে পড়ে থাকা পোড়া ছাইরের ফাঁকে একটা শিশুর হাড়গোড় ঝিলমিল করছিল। মিলন সেই দিকে তাকিয়ে আস্তে বলল, আমি তোমাদের কষ্ট নিলাম, কিন্তু তোমরা এবার আমার মাকে ছেড়ে দাও। কেউ কোনো উত্তর দিল না। পোড়াবাড়ির ভাঙা ছাদ দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছিল, নক্ষত্রগুলো নিভে যাওয়া প্রদীপের মতন ম্লান। মিলন মনে মনে শপথ নিল, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এই আগুন আমি পোষ মানিয়ে রাখব, তোমাদের আর কখনো গ্রামের ক্ষতি করতে দেব না। কিন্তু বুকের ভেতর সেই জ্বলন্ত নিঃশ্বাস ফিসফিস করল, কষ্ট তোমারও হবে। পোড়া বাড়ি থেকে ফিরে মিলন সোজা নিজের ঘরে এলো। মা কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরল। বাবা, কোথায় ছিলি? তোর গা এত গরম কেন? মিলন কোনো উত্তর দিল না। তার বুকের ভেতর আগুনের শ্বাস উঠছিল, নামছিল। মনে হচ্ছিল একটা জ্বলন্ত হৃদয় তার শরীরের ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। বদিরন বুড়ি খবর ছড়িয়ে দিল, মিলন পোড়াবাড়ি থেকে ফিরে এসেছে, ও বাঁচলেও ওর ভেতরে আগুনের পিশাচ আছে। সেই রাতেই গ্রামের লোকজন জড়ো হয়ে গেল মিলনের বাড়ির সামনে, কেউ মশাল নিয়ে, কেউ লাঠি। হেডমাস্টার ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মিলন, তুই জানিস না তোর শরীরে ওদের ছায়া। তুই যদি ভুল কিছু করিস, সারা গ্রাম পুড়ে ছাই হয়ে যাবে। মিলন জানালার ফাঁক দিয়ে মাথা নিচু করে বলল, আমি কিছু করব না, ওদের বশ রাখব। কিন্তু চোখের তলায় কালো ছায়া দেখে সবাই সরে গেল। মিলন জানত এখন থেকে সে আর সবার মতো নয়। রাত ৩টের দিকে তার শরীর আরও গরম হয়ে গেল,
মনে হচ্ছিল বুকে কেউ শুলে শ্বাস নিচ্ছে, জ্বলন্ত ছাই মাখা শ্বাস। হঠাৎ ঘরের ভেতর সাদা ধোঁয়া জমতে লাগল। মিলন বুঝল অগ্নির আত্মারা জেগে উঠেছে। ফিসফিসে গলা ভেসে এলো, তুই আমাদের নিয়েছিস, কিন্তু তোর কষ্ট শুরু হয়নি। মিলন তাবিজের ছাই হাতে নিয়ে চেপে ধরল। আমার কষ্ট আমি নেব, তবে মাকে কিছু করবে না। কোনো উত্তর নেই, শুধু ধোঁয়া মিলিয়ে গেল অন্ধকারে। পরদিন ভোরে গ্রামের উত্তর প্রান্ত থেকে শোনা গেল কান্নার আওয়াজ। মানুষ দলে দলে গিয়ে দেখল পোড়াবাড়ির ভাঙা মেঝের ফাঁক থেকে ধোঁয়া বেরোচ্ছে। এক বুড়ো লোক ভয়ে কেঁপে উঠল, ওরা বেরোতে চায়, আগুনের শয়তান আবার ঘর ছাড়ছে। মিলনও শুনতে পেল সেই ফিসফিস, তুই যতদিন বাঁচবি ততদিন আমরা তোর শরীরে বন্দী, তোর মৃত্যুর দিনই আমাদের মুক্তি হবে। মিলন জানে এই চুক্তি ভাঙার উপায় নেই। সেদিন রাতে আকাশ কালো মেঘে ছেয়ে গেল, বৃষ্টি নামল, কিন্তু সেই বৃষ্টি জলের নয়, গরম ছাইয়ের বৃষ্টি। মিলনের ঘরের ছালা ঝিমঝিম করে গরম হয়ে গেল। মা আতকে উঠে বলল, এ কি বৃষ্টি বাবা? মিলন জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকালো। তার বুকের ভেতর থেকে শ্বাস বেরোল, লাল ধোঁয়া মেশানো শ্বাস। সাথে সাথে আকাশ থেকে পড়তে থাকা ছাই মিলিয়ে গেল। মিলন বুঝল এই আগুন তার ইচ্ছারও অধীন। যদি চায় ক্ষতি করতে পারবে, আর যদি চায় থামাতেও পারবে। কিন্তু এই শক্তি আসলে কৃতজ্ঞতা নয়, এ এক ভয়ানক অভিশাপ। রাত গভীর হলে মা ঘুমিয়ে পড়ল। মিলন একা বসে থেকে বুকে হাত রাখল। ভেতরটা গরম হয়ে আছে। হঠাৎ মনে হল বুকের ভেতর থেকে খুব ছোট কারো কণ্ঠ ভেসে আসছে, আম্মু, আম্মু, আমাকে বাঁচাও। মিলনের গলা শুকিয়ে গেল। সে জানত এই পোড়া শিশুদের আত্মা এখন তার হৃদয়ে। শুধু আগুন নয়, ওদের কান্নাও তাকে পুড়িয়ে দেবে। ভোরের আলো ফুটতে ফুটতে মিলন বুকে হাত রেখে বলল, তোমাদের কষ্ট আমি নিলাম, তবে কোনোদিন আমার মাকে স্পর্শ করবে না, এই শর্ত তুমি ভাঙতে পারবে না। কোনো কথা বলল না, কেবল বুকের ভেতর শ্বাস চলতে থাকল, জ্বলন্ত হাহাকারে ভরা। সকালবেলা মিলন বারান্দায় বসেছিল। তাবিজের ছাই, আগুনের গন্ধ, বুকের ভেতর অদ্ভুত ভার, সবকিছু মিলিয়ে ওর মনে হচ্ছিল যেন কোনোদিন ঘুম ভাঙেইনি। মা চুপচাপ উঠোনে ভাত বাচ্ছিল। মিলনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। মায়ের চোখে অজানা ভয়। আমার ছেলে নাকি কোনো অগ্নির প্রেত? সকাল হতেই গ্রামের মানুষরা দলে দলে ভিড় করল বাড়ির বাইরে। হেডমাস্টার মুখ নিচু করে বলল, মিলন, গতরাতের আগুন বৃষ্টি তোর কাজ? মিলন চোখ তুলে তাকাল। আমার চাওয়া নয়, ওরা আমার ভেতন আছে, ওরা যখন চায় বেরোতে চায়। এক মহিলার গলা কেঁপে উঠল, তাহলে তুই তো মানুষ নস। মিলন কোনো কথা বলল না। বুকের ভেতর সেই নিঃশ্বাস যেন আরও গাঢ় হল। সেদিন দুপুরে মিলন একা ঘরে বসেছিল। হঠাৎ বুকে টান ধরে গেল। মনে হল ভেতরে কেউ ব্যথায় কাঁদছে। সে চোখ বন্ধ করল। শরীর কেঁপে উঠল। তখনই শুনতে পেল সেই ক্ষীণ কণ্ঠ, আম্মু, আম্মু, আমাকে আগুন খায়া ফালাইছে। মিলন বুক চেপে ধরে ফিসফিস করল, আমি কিছু করতে পারি না। কণ্ঠটা ফুপিয়ে উঠল, তোর ভেতর থাকি, আমার কষ্ট তো তুই বুঝবি। মিলনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। বিকেল হতেই গ্রামের উত্তর দিক থেকে আগুনের আভা দেখা গেল। পোড়াবাড়ির ভেতর লাল শিখা জ্বলছে। হেডমাস্টার ভয়ে চেঁচিয়ে উঠল, ওরা বেরোতে চাইছে। মিলন জানত ওরা বেরোলেই সর্বনাশ। সে ধীরে হাঁটতে হাঁটতে পোড়াবাড়ির দিকে গেল। বদিরন বুড়ি দৌড়ে এসে বলল, মিলন, তুই যাস না, তোর শরীরেই ওরা বন্দী, তুই গেলে শিকল খুলে যাবে। মিলন পা থামাল না, শুধু ফিসফিস করে বলল, যদি না যাই এই গ্রাম বাঁচবে না। বাড়ির দরজায় পৌঁছেতেই আগুনের তাপ চামড়া ছুঁয়ে গেল। মিলনের বুকের ভেতর সেই নিঃশ্বাস যেন নেচে উঠল, আমরা মুক্তি চাই, আগুনে আবার জন্ম চাই। মিলন চোখ বন্ধ করে বলল, যদি তাতে গ্রামের মানুষ বাঁচে তবে আসো, আমার শরীরেই থাকো। সাথে সাথে আগুন নিভে গেল। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। মিলন পেছনে তাকাল, দেখল গ্রামের লোকজন চুপ করে তাকিয়ে আছে। কেউ ভয়ে কাঁপছে, কেউ দূর থেকে দোয়া পড়ছে। হেডমাস্টার আসতে বলল, তুই মানুষ থাকবি তো মিলন? মিলনের মুখে তুচ্ছ হাসি ফুটল, জানি না আমি মানুষ কিনা। সে আবার ফিরতে শুরু করল। পোড়াবাড়ির ছায়া পেছনে রইল, ভয় আর কষ্টের গন্ধ নিয়ে। রাতে ঘুমিয়ে পড়ার আগে মিলন বুকে হাত রাখল।
ভেতর থেকে সেই পিশাচের নিঃশ্বাস আরেকবার ফিসফিস করল। কষ্ট, আগুনের কষ্ট, তোরই হবে। মিলন চোখ বন্ধ করে বলল, হোক, যদি তাতে আর কেউ না পড়ে আমার বুকেই থাকো। বাতাস নিস্তব্ধ। রাতের অন্ধকারে মিলনের ঘর হঠাৎ গরম হয়ে উঠল। বুকের ভেতর আগুন জ্বলে উঠল যেন। মিলনের চোখ খুলতেই দেখতে পেল তার চারপাশে আগুনের নাচ। কিন্তু সেই আগুন জ্বালানো নয়, বরং পিশাচের অভিশাপের আগুন। দেওয়ালে আগুনের ছায়া নাচতে লাগল। মিলন বুকে হাতে দিয়ে দাঁড়িয়ে থাকল। চাইছিল চিৎকার করে বলবে, আমি আর ভয় পাই না, কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল। শুধু তার ভেতরকার পিশাচ ফিসফিস করল, তুই আমাদের দাস, আমাদের শক্তি, তোর ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। বাইরে ঝড় বয়ে গেল। আকাশ থেকে কালো ধোঁয়া নামতে লাগল। মিলন জানালার বাইরে তাকালো। গ্রামের ওপর যেন আগুনের বন্যা নেমে এসেছে। সব বাড়ি পোড়ার আগ মুহূর্ত। মিলন বুঝল, এই আগুনের শক্তি নিয়ন্ত্রণ করতে না পারলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। বুকে আঁকড়ে ধরল তাবিজ। চোখ বন্ধ করে বলল, ওরা আমার ভেতর, আমি ওদের কাছে, কিন্তু আমি আমার গ্রাম বাঁচাবো। অন্ধকার থেকে একটা শিখা বেরিয়ে এসে মিলনের হাত ধরে বলল, তুই যদি শপথ নিস তোর জীবন দিয়ে আমাদের মুক্তি দেবে, আমরা তোর পাশে থাকব। মিলন মাথা নেড়ে সম্মতি দিল। সে জানল, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে প্রবেশ করেছে। সেই রাত থেকে মিলনের জীবন বদলে গেল। অগ্নির বশবর্তী হয়ে সে গ্রামের প্রহরী হয়ে উঠল। অভিশাপের মধ্যে বেঁচে থাকার লড়াই শুরু। মিলনের জীবন আর আগের মতো ছিল না। তার শরীরের ভেতর আগুন জ্বলছিল, কিন্তু সে আর কষ্ট পান্না পারত না। গ্রাম বাঁচাতে হবে। গ্রামের মানুষদের রক্ষা করতে মিলন ছিল রাত্রির প্রহরী। অগ্নির শক্তি নিয়ন্ত্রণ করে সে আগুনের ছায়া থেকে গ্রামকে বাঁচাত। তবে আগুনের শক্তি নিয়ন্ত্রণ করা সহজ ছিল না। প্রতিদিন মিলন লড়াই করত নিজের শরীরের ভেতর জ্বলন্ত পিশাচের সঙ্গে। এভাবেই শুরু হলো তার একাকী যুদ্ধ। মিলন জানত যতদিন সে বাঁচবে তার এই যন্ত্রণা আর কষ্ট তার সঙ্গী থাকবে। তবুও সে হাল ছাড়ল না, তার মায়ের জন্য, গ্রামের জন্য। মিলন সন্ধ্যার আগে গ্রামের প্রাচীন মন্দিরে যেত। সেখানে বিশেষ দোয়া পড়ত আগুনের শক্তি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু অগ্নির বাইরে গ্রামে নতুন এক অজানা শত্রু আসতে চলেছে। একটি ছায়া মূর্তি, যা মিলনের ওপর অগ্নির চেয়েও বড় হুমকি। গ্রামের ধ্বংসরুদ্ধ সন্ধ্যায় মিলন মন্দির থেকে ফিরছিল। তার বুকের ভিতর আগুন মৃদু হেঁটে গেল। কিন্তু হঠাৎ ঘরবাড়ির ছায়াগুলো অদ্ভুতভাবে দীর্ঘ হয়ে উঠল, যেন কোনো অশরীরী শক্তি উপস্থিত। মিলনের কানে ফিসফিস করল এক কণ্ঠস্বর, তুই যে আগুনের প্রহরী, তোর শেষ পরীক্ষা শুরু হলো। মিলন ঘুরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। কিন্তু মনে হলো কোথাও দূরে কোনো ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। গ্রামের বুড়ো লোকেরা বলতো এই ছায়ামূর্তি এক প্রাচীন শত্রু, যা অগ্নির চেয়েও ভয়ঙ্কর, যে তার হৃদয় হারানোর পর তার ভেতর ঢুকে পড়ে। মিলন বুঝল, এ শত্রুর হাত থেকে বাঁচতে হলে তাকে নিজের শক্তি আরও বাড়াতে হবে। তার আগে থেকেই জানা ছিল এই ছায়ামূর্তি তাকে নিজের ভেতর ঢুকে মৃত্যু দেবে। তবে মিলন প্রস্তুত ছিল। সে জানত এই ছায়ামূর্তির সঙ্গে লড়াই তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হবে। সে ধীরে ধীরে নিজের শরীরের তাপ বাড়াতে লাগল। মিলনের শরীরের ভেতর আগুন জ্বলতে লাগল আরও প্রবলভাবে। গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল। অদ্ভুত এক ঠান্ডা বাতাস বইতে লাগল। রাতের অন্ধকারে হঠাৎ মিলন দেখতে পেল ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার চোখ লাল, মুখ গাঢ় অন্ধকারে ঢাকা। তার ছায়া মিলনের শরীরের উপর পড়তে লাগল। ছায়ামূর্তির হাতে ছিল একটা লম্বা শূন্য, যেটা স্পর্শ করলে মিলনের শরীর কাঁপতে শুরু করল। মিলন আগুন দিয়ে নিজের শরীর ঢেকে নিল। ছায়ামূর্তির আঘাত সরে গেল। মিলন বুঝল এই ছায়ামূর্তি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও আঘাত করতে পারে। তাই তাকে শুধু আগুনের শক্তি নয়, নিজের মানসিক দৃঢ়তাও বাড়াতে হবে। মিলন আগুনের শক্তি দিয়ে ছায়ামূর্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। তারা লড়াই করল রাতভর। গ্রামের চারপাশে বাতাস কেঁপে উঠল। মিলন আর ছায়ামূর্তির লড়াই চলছিল রাতভর।
আগুন আর অন্ধকারের মাঝে উত্তপ্ত সংঘাত। গ্রামের গাছপালা কাঁপছিল, বাতাস ঝাঁঝালো হয়ে উঠছিল। মিলনের বুক থেকে ছড়ানো আগুন ছায়ামূর্তিকে আঘাত করছিল, তবে ছায়ামূর্তির ছায়া মিলনের পা ধরে টান দিচ্ছিল, তাকে ঢেকে দিচ্ছিল অন্ধকারে। মিলনের মাথায় নানা ভয় আর স্মৃতি আক্রমণ করছিল ছায়ামূর্তি। সে অনুভব করল ছায়ার শক্তি শুধু শারীরিক নয়, মানসিকও। তাই তাকে শুধু আগুনের শক্তিই নয়, নিজের মানসিক দৃঢ়তাও বাড়াতে হবে। মিলন আগুনের শক্তি দিয়ে ছায়ামূর্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। তারা লড়াই করল রাতভর। গ্রামের চারপাশে বাতাস কেঁপে উঠল। মিলন আর ছায়ামূর্তির লড়াই চলছিল রাতভর। আগুন আর অন্ধকারের মাঝে উত্তপ্ত সংঘাত। গ্রামের গাছপালা কাঁপছিল, বাতাস ঝাঁঝানো হয়ে উঠছিল। মিলনের বুক থেকে ছড়ানো আগুন ছায়ামূর্তিকে আঘাত করছিল, তবে ছায়ামূর্তির ছায়া মিলনের পা ধরে টান দিচ্ছিল, তাকে ঢেকে দিচ্ছিল অন্ধকারে। মিলনের মাথায় নানা ভয় আর স্মৃতি আক্রমণ করছিল ছায়ামূর্তি। সে অনুভব করল ছায়ার শক্তি শুধু শারীরিক নয়, মানসিকও। মিলন নিজের ভেতরে এক ধাক্কা দিল, বলল, আমি আমার গ্রাম বাঁচাবো, আমার মা বাঁচাবো। তার চোখের আগুনের শিখা আরও জ্বলল। ছায়ামূর্তির ছায়া ধীরে ধীরে ঝাপসা হতে লাগল। সকালে মিলন নাড়িয়ে রইল গ্রামের মধ্যে। ছায়ামূর্তির ছায়া হারিয়ে গেছে, কিন্তু তার শরীরের আগুন এতটাই গাঢ় যেন এটার কখনো নিভবে না। মিলন জানত ছায়ামূর্তিকে পরাজিত করলেই সব শেষ হবে না, অভিশাপের আগুন তার ভেতর চিরকাল থাকবে। তবুও সে এক নতুন যাত্রার জন্য প্রস্তুত। গ্রামের মানুষ তার দিকে তাকায় ভয়ের সাথে, কিন্তু এখন আর দয়ায় না। মিলন বুঝল এখন থেকে সে হবে গ্রামের অগ্নি প্রহরী। আগুন শুধু শক্তি নয়, এক অভিশাপ। মিলন জানল যতদিন সে বাঁচবে আগুনের শক্তি তার সঙ্গী হবে। সে রাত্রে মন্দিরে গিয়ে নিজের জীবনের শপথ নিল, আমার জীবন দিয়ে এই গ্রামের রক্ষা করব। তবে জানা ছিল না তার সামনে আরেকটি বড় বিপদ অপেক্ষা করছে, একটা অন্ধকার ছায়া, আগুনের থেকেও ভয়ঙ্কর। মিলন বুঝল আগুনের পর এবার অন্ধকারের ছায়া তার পথ রোধ করবে। রাতের বাতাস যেমন হঠাৎ থমকে যায়, তেমনি তার বুকেও ঠান্ডা শিহরণ বয়ে গেল। এক রাতে গ্রামের পাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত ছায়ামূর্তি। তার চোখ নীরব অন্ধকারে ডুবে গেছে। সে এক অশুভ শক্তি, আগুনের থেকেও ভয়ঙ্কর। ছায়ামূর্তি মিলনের দিকে ধেয়ে এলো, তার স্পর্শে মিলনের শরীর জমে গেল। মিলনের বুক থেকে আগুন কমে গিয়ে বরফে পরিণত হল। মিলন বুঝল আগুন আর অন্ধকারের লড়াই শুধু বাহ্যিক নয়, তার নিজের শরীরের ভেতরও এই দুই শক্তির যুদ্ধ শুরু হয়েছে। মিলন জোর করে নিজের আগুন জ্বালিয়ে দিল, বলল, আমি হারব না, এই গ্রাম বাঁচবে। রাত গভীর হয়ে এলে অন্ধকারের ছায়া মিলনের শরীরের ভেতর জোরালো প্রহার শুরু করল। তার বুকের আগুন শীতল হয়ে গেল, যেন জীবনের নিঃশ্বাস থমকে গেছে। মিলন অনুভব করল অন্ধকারের ছায়া তার মনেও প্রবেশ করতে চায়। সে ভয়ে কেঁপে উঠল, তবে গায়ে আগুনের শিখা জ্বলে উঠল আরও তীব্র। তার হৃদয়ের আগুন আর অন্ধকারের ছায়া দ্বন্দ্ব শুরু করল। মিলনের মনে হল যেন সে দুজনের মাঝে চরম সংগ্রামে জড়িয়ে পড়েছে। মিলন নিজের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি টেনে নিয়ে এলো। সে বলল, আমি তোমাদের উভয়কেই বশে করব। অন্ধকারের ছায়া চিৎকার করল, কিন্তু মিলন দমিয়ে দিল আগুনকে। তারা দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে, একটা যুদ্ধ যা শেষ হওয়ার নয়। রাতের গাঢ় অন্ধকারে মিলন দাঁড়িয়েছিল। তার বুকের ভিতরে আগুন আর ছায়া একসঙ্গে লড়াই করছিল। শরীর জ্বলার ঠান্ডার মাঝে ফাঁকি দিয়ে নিজের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা। আগুন চাইছিল জীবন, ছায়া চাইল মৃত্যু। মিলন বুঝল এই দুই শক্তির মিলন না হলে কখনো শান্তি হবে না। মিলন কেঁদে কেঁদে বলল, আমার কাছে এই কষ্ট খুব ভারী, তবে আমি হারব না। সে নিজেকে বলল, আগুন আর ছায়া মিলিয়ে আমি নতুন পথ গড়ব, এই গ্রাম বাঁচানোর জন্য। অচেনা একটা শক্তি তার পাশে এলো, মৃদু গলা শোনালো, তুই একা নইস মিলন, তোর পাশে আছি। রাতের নিস্তব্ধতায় মিলন একাকী বসেছিল। তার বুকের ভেতর আগুন আর ছায়ার লড়াই থামছিল না।
হঠাৎ একটি মৃদু কণ্ঠস্বর তার কানে ফিসফিস করে উঠল, তুই একা নইস মিলন, আমি তোর পাশে আছি। মিলন চোখ বন্ধ করে অনুভব করল একটি অদৃশ্য শক্তি তার শরীরের চারপাশে ঘিরে ধরেছে। সে জানল এই শক্তি তাকে ছায়া আর আগুনের বিরুদ্ধে সাহায্য করবে। মিলনের মনে আশা জাগল, যদি আমি এই শক্তি পাই, আমি হয়তো আমার গ্রাম বাঁচাতে পারব। সে দৃঢ় সংকল্প নিয়ে বলল, যদি আমার এই শক্তি থাকে, আমি কখনো হারব না। মিলনের চারপাশে অদৃশ্য শক্তির আলো জ্বলে উঠল। বুকের আগুন আর ছায়ার সংঘাত একটু শান্ত হল। মিলন বুঝল এই শক্তি তার জীবনের নতুন শুরু। এটা শুধুমাত্র তার নিজের নয়, গ্রাম এবং মায়েরও জন্য। শক্তি তার সাথে কথা বলল, আমি তোমার পাশে আছি মিলন, তোমাকে কখনো ছেড়ে যাব না। তবে এই শক্তির সাহায্য ছাড়া আগুন আর ছায়ার সঙ্গে লড়াই হবে কঠিন। মিলন নতুন শক্তি নিয়ে আবার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল। গ্রাম বাঁচানোর আশা জেগে উঠল মিলনের হৃদয়ে। রাতের গভীরতায় মিলনের চারপাশে অদৃশ্য শক্তির আলো ছড়িয়ে পড়েছিল। বুকের ভেতর আগুন আর ছায়া যেন কিছুটা স্থির হয়ে তাকিয়ে রইল। মিলন অনুভব করল, এই শক্তি কেবল তাকে বাঁচাবে না, ওর ভেতরের দানবগুলোকেও নিয়ন্ত্রণে আনবে। মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, তুই ভয় পাবি না মিলন, তুই এই গ্রামের ভাগ্যরক্ষক, তোর হৃদয়ের আগুন কখনো নিভতে দেব না। মিলন বুকের ওপর হাত রাখল। তার শ্বাস ধীরে ধীরে শান্ত হল। আগুনের আত্মা ফিসফিস করে বলল, তুই যদি এই শক্তির ওপর ভরসা করিস, আমাদের জ্বালা তোর শরীরেই থাকবে, তবে আর কাউকে পোড়াবে না। মিলন বলল, আমি রাজি, তোমাদের কষ্ট আমি নেব, তবে আমার গ্রাম থাকবে অক্ষত। ছায়ার কণ্ঠও শোনা গেল, তোর মন যদি দুর্বল হয়, তুইও ছায়ায় ঢেকে যাবি। মিলন চোখ মুছে বলল, আমার মন আর ভাঙবে না। ভোরের আলো ফুটল। মিলন বুঝল, আজ থেকে সে কেবল আগুনের নয়, অদৃশ্য শক্তির সাথেও জুড়ে গেছে। এক নতুন যাত্রার শুরু হল, এক প্রহরীর যাত্রা, যার হৃদয়ে কষ্ট আর আশার মিলন। ভোরের রোদে গোটা গ্রাম নিস্তব্ধ। শুধু একটি বাড়ির সামনে মানুষের জটলা, মিলনের বাড়ি। তার মায়ের মুখে চিন্তা আর ভয়। আর মিলন, সে চুপচাপ বসে আছে, শরীরে আগুনের হালকা জ্বালা, মনে শীতল সংকল্প। গ্রামের লোকজন কেউ ভেতরে ঢুকতে সাহস করছিল না। হেডমাস্টার ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মিলন, আমরা জানি তুই বেঁচে আছিস, কিন্তু তোর ভেতরে যারা আছে তাদের কি তুই দমন করতে পারবি? মিলন চোখ তুলে তাকালো। ওরা আমার শত্রু না, এখন আমি ওদের প্রহরী। এক বুড়ো লোক ফিসফিস করল, আগুন যেমন আলো দেয়, তেমন সবকিছু পুড়িয়েও ফেলে, আমরা কি ওর কাছে নিরাপদ? একজন মহিলা বলল, সে কি এখন মানুষ আছে? মিলন শুনছিল, কিন্তু কিছু বলছিল না। বুকের ভেতর সেই অদৃশ্য শক্তি তাকে শান্ত থাকতে বলছিল। সেই রাতে মিলন অনুভব করল, আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠছে। ছায়ামূর্তি তার ঘরের বাইরে দাঁড়িয়ে। কণ্ঠস্বর শোনা গেল, তুই এখনো দ্বিধায় আছিস মিলন, ওরা তোকে ভয় পায়। মিলন শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, ভয়টাই আমার অস্ত্র, আমি এখন ভয় দিয়েই ওদের রক্ষা করব। মন্দিরের পুরোহিত বললেন, আজ থেকে তুই আর শুধু একজন ছেলে না মিলন, তুই এই গ্রামের প্রহরী, এক অভিশপ্ত রক্ষক। মিলন কিছু বলল না, শুধু মুখ নিচু করে ফিসফিস করে বলল, আমি কষ্ট নিয়েছি, যেন কারো কষ্ট না থাকে। রাত গভীর হয়ে এলে গ্রামের মানুষ ঘরবন্দি হয়ে পড়ল। কেউ জানালা খুলে রাখে না, যেন মিলনের আগুনের ছায়া চুপি চুপি ঢুকে যাবে। শুধু মিলনের মা চুপচাপ বসে থাকেন উঠোনে, তার চোখে মায়া আর ভয় একসঙ্গে মিশে গেছে। মিলন সেই রাতেও মন্দিরের সিঁড়িতে বসে থাকল। তার বুকের ভেতর আগুন ধীরে ধীরে জ্বলছিল। মনে হচ্ছিল সে আর মানুষ নেই, এক জাগ্রত অভিশাপ। হেডমাস্টার আস্তে আস্তে এগিয়ে এলো,
বলল, মিলন, তোর মা সারা রাত ঘুমায় না, তোর জন্য চিন্তায় কাঁদে। তুই কি আর কোনোদিন তার কাছে ফিরবি? মিলন চোখ বন্ধ করে বলল, আমি তার ছেলে আছি, কিন্তু আমার কষ্ট তাকে স্পর্শ করুক চাই না। তার বুকের আগুন ফিসফিস করে বলল, তুই আমাদের প্রহরী, তোর মন যদি দুর্বল হয় তোর আগুন সব পুড়িয়ে দেবে। মিলন ধীরে মাথা নুয়ে বলল, আমার মন আর কাঁপবে না, এই আগুন আমার ইচ্ছে ছাড়া ছড়াবে না। ভোরের আগও ফুটল। মিলন বুঝল, আজ থেকে সে কেবল আগুনের নয়, অদৃশ্য শক্তির সাথেও জুড়ে গেছে। এক নতুন যাত্রার শুরু হল, এক প্রহরীর যাত্রা, যার হৃদয়ে কষ্ট আর আশার মিলন। ভোরের রোদে গোটা গ্রাম নিস্তব্ধ, শুধু একটি বাড়ির সামনে মানুষের জটলা, মিলনের বাড়ি। তার মায়ের মুখে চিন্তা আর ভয়, আর মিলন, সে চুপচাপ বসে আছে, শরীরে আগুনের হালকা জ্বালা, মনে শীতল সংকল্প। গ্রামের লোকজন কেউ ভেতরে ঢুকতে সাহস করছিল না। হেডমাস্টার ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মিলন, আমরা জানি তুই বেঁচে আছিস, কিন্তু তোর ভেতরে যারা আছে তাদের কি দমন করতে পারবি? মিলন চোখ তুলে তাকালো। ওরা আমার শত্রু না, এখন আমি ওদের প্রহরী। এক বুড়ো লোক ফিসফিস করল, আগুন যেমন আলো দেয় তেমন সব কিছু পুড়িয়েও ফেলে, আমরা কি ওর কাছে নিরাপদ? একজন মহিলা বলল, সে কি এখন মানুষ আছে? মিলন শুনছিল, কিন্তু কিছু বলছিল না। বুকের ভেতর সেই অদৃশ্য শক্তি তাকে শান্ত থাকতে বলছিল। সেই রাতে মিলন অনুভব করল, আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠছে। ছায়ামূর্তি তার ঘরের বাইরে দাঁড়িয়ে। কণ্ঠস্বর শোনা গেল, তুই এখনো দ্বিধায় আছিস মিলন, ওরা তোকে ভয় পায়। মিলন শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, ভয়টাই আমার অস্ত্র, আমি এখন ভয় দিয়েই ওদের রক্ষা করব। মন্দিরের পুরোহিত বললেন, আজ থেকে তুই আর শুধু একজন ছেলে না মিলন, তুই এই গ্রামের প্রহরী, এক অভিশপ্ত রক্ষক। মিলন কিছু বলল না, শুধু মুখ নিচু করে ফিসফিস করে বলল, আমি কষ্ট নিয়েছি যেন কারো কষ্ট না থাকে। রাত গভীর হয়ে এলে গ্রামের মানুষ ঘরবন্দি হয়ে পড়ল। কেউ জানালা খুলে রাখে না, যেন মিলনের আগুনের ছায়া চুপি চুপি ঢুকে যাবে। শুধু মিলনের মা চুপচাপ বসে থাকেন উঠোনে, তার চোখে মায়া আর ভয় একসঙ্গে মিশে গেছে। মিলন সেই রাতেও মন্দিরের সিঁড়িতে বসে থাকল। তার বুকের ভেতর আগুন ধীরে ধীরে জ্বলছিল। মনে হচ্ছিল সে আর মানুষ নেই, এক জাগ্রত অভিশাপ। হেডমাস্টার আস্তে আস্তে এগিয়ে এলো, বলল, মিলন, তোর মা সারা রাত ঘুমায় না, তোর জন্য চিন্তায় কাঁদে, তুই কি আর কোনোদিন তার কাছে ফিরবি? মিলন চোখ বন্ধ করে বলল, আমি তার ছেলে আছি, কিন্তু আমার কষ্ট তাকে স্পর্শ করুক চাই না। তার বুকের আগুন ফিসফিস করে বলল, তুই আমাদের প্রহরী, তোর জীবনই আমাদের কারাগার। মিলন চুপচাপ মাথা নুয়ে বলল, তবে এই কারাগার আমি মেনে নিলাম। সকালে গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে দেখল তাকে। মিলন, আগুনের প্রহরী, দাঁড়িয়ে আছে নীরব পাহারায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে উঠছিল, চারদিক নিস্তব্ধ। পুকুরের পানিতে চাঁদের প্রতিচ্ছবি কাঁপছিল, ঠিক যেমন কাঁপছিল মিলনের ভেতরের আগুন আর ছায়ার সমঝোতা। হঠাৎ মিলনের বুকের ভেতর থেকে ছায়ার কণ্ঠস্বর বেরিয়ে এলো, তুই আমাদের বন্দি করেছিস, কিন্তু ভুলে যাস না, অভিশাপ চিরকাল ঘুমিয়ে থাকে না। মিলনের কণ্ঠ থেমে গেল। সে জানত আজ রাতে কিছু একটা হবে। তার শরীর হঠাৎ কেঁপে উঠল। একসাথে যেন আগুন আর ছায়া ছটফট করে উঠল তার বুকে। মনে হলো অভ্যন্তরে কেউ ফাটল ধরিয়ে দিচ্ছে, একদল আত্মা মুক্তি চাইছে। ঠিক তখনই দক্ষিণ পাড়ার শ্যামবাবুর বাড়িতে আগুন লেগে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগে আগুন বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেল। লোকজন দৌড়াতে লাগলো, চিৎকার শুরু হলো।
মিলন, মিলন, তুই কোথায়? মিলন দৌড়ে গিয়ে দাঁড়ালো আগুনের সামনে। তার চোখে লাল শিখার ঝলক। হাত তুলতেই আগুন হঠাৎ নিভে গেল। তবে সেই মুহূর্তে তার পায়ের নিচে জমে উঠল একদল কালো ছায়া। মিলন ফিসফিস করে বলল, তোমরা আমার ভেতরেই থাকবে, বাহির হবার চেষ্টা করো না, না হলে। কিন্তু ছায়া কেবল হাসল। তুই যত বাদ দিবি ততই কষ্ট বাড়বে, একদিন তুই নিজেই আমাদের মুক্তি চাইবি। ঘটনার পর গ্রামে আবার ভয় ছড়িয়ে পড়ল। লোকেরা বলল, মিলন আগুন নিভিয়েছে ঠিক, কিন্তু আগুন লাগলই বা কেন? হেডমাস্টার চুপচাপ বলল, মিলন শুধু রক্ষক নয়, ও নিজেও একটা বিপদ। মিলন বুঝল, এবার শুধু বাইরের শত্রু নয়, তাকে নিজের ভেতরের যুদ্ধই সবচেয়ে বেশি কষ্ট দেবে। এ যুদ্ধ যেখানে সে নিজেই তার বন্দী, এ যুদ্ধ যেখানে কেউ জেতে না, শুধু বেঁচে থাকে। রাত গভীর, গ্রামের সমস্ত আলো নিভে গেছে। শুধু মিলনের কোণে ঘরের ভেতর থেকে হালকা আগুনের আলো বাইরে ছড়িয়ে পড়ছে। বুকের মধ্যে আগুন এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে নিজের ছায়া। ঘরের এক কোণায় রাখা পুরনো আয়নায় মিলন হঠাৎ নিজের প্রতিবিম্ব দেখে থমকে গেল। কিন্তু সেটা যেন আর শুধু মিলন ছিল না। চোখের নিচে কালো ছায়া, ঠোঁটে নিষ্ঠুর হাসি, আর শরীর থেকে নিঃসৃত হিমেল ধোঁয়া। ছায়াকে হেসে বলল, তুই তো আগুনের প্রহরী হতে চাস মিলন, কিন্তু আগুনই যদি তোকে গ্রাস করে। মিলনের শরীর হঠাৎ হালকা কেঁপে উঠল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি এখনো মানুষ, নাকি আমি সেই অভিশপ্ত আত্মাদেরই কেউ হয়ে যাচ্ছি? ভেতরের আগুন যেন এক মুহূর্তে থমকে গেল, আর ছায়া তখনই প্রবল হয়ে উঠল। ছায়াটি এগিয়ে এসে আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, তুই যদি আমাকে গ্রহণ করিস, তাহলে আর কেউ তোকে কষ্ট দিতে পারবে না। মিলন ধাক্কা দিয়ে আয়নাটা ভেঙে দিল। কাঁচ ছড়িয়ে পড়ল মাটিতে। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার কষ্ট আমি নেব, তবে তোমাদের দিয়ে নয়। বাইরে অন্ধকার গলির কোণায় একজন বৃদ্ধা দাঁড়িয়েছিল, বদিরন বুড়ি। তার চোখে আতঙ্ক নয়, এক ধরনের শোক আর দুঃখ। সে ধীরে বলল, তুই যা করছিস তার হিসেব একদিন দিতেই হইবে মিলন, এই আগুন কোনোদিন মাফ করে না। রাতটা নিঃশব্দেই কেটে গেল। কিন্তু মিলন জানত, এই নিঃশব্দতা আসলে এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। সে জানে, পরবর্তী রাত হয়তো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। রাতের অন্ধকার যেন আরো ভারী হয়ে নেমে এলো। পশ্চিমের গাছপালা নিস্তব্ধ, পুকুরের জল স্থির। মিলন জানত, শান্তি মানেই সর্বনাশের প্রস্তুতি। ভোর হওয়ার কিছু আগে মিলন উঠোনে বসে চোখ বন্ধ করল। তার বুকের গভীরে আবার আগুন জ্বলে উঠল, কিন্তু সেই আগুন আর আগের মতো নয়। এখন তাতে ছায়ার শীতলতা মিশে গেছে। মিলনের ভেতর থেকে ভেসে এলো ছায়ার গলা, তুই আয়নার কাঁচ ভেঙেছিস, তাতে কি? আয়না ভাঙলে ছায়া মরে না, বরং ছড়িয়ে পড়ে। মিলনের ঠোঁট শুকিয়ে এলো, তার কণ্ঠ আটকে গেল। হঠাৎ সে দেখতে পেল এক বিভীষিকাময় স্বপ্ন। সারা গ্রাম আগুনে পুড়ে যাচ্ছে, মানুষ ছুটছে, কাঁদছে, আর সে দাঁড়িয়ে দেখছে তার শরীর থেকে সেই আগুন বেরোচ্ছে। ভয়ার্ত চিৎকার কানে বাজল, মিলন, থামা, থামা! চোখ খুলে সে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো, বুকে হাত রাখল। আগুন এখনো নেভেনি, ছায়া এখনো গেছে না। সে বুঝল, যতই লড়াই করুক, কষ্টের এই জ্বালা থেকে মুক্তি নেই। তবু মিলন ফিসফিস করে বলল, আমি কিছুতেই তোমাদের জয়ী হতে দেব না। এই শরীর আমার, এই আগুনও আমার। চোখ বন্ধ করে শপথ নিল, যতদিন নিঃশ্বাস আছে এই আগুন আর ছায়া উভয়কে সে বশে রাখবে।
রাতের শেষে গ্রামের উপর লাল আলো ফুটে উঠল, কিন্তু ভোরের আলো মিলনের বুকের অন্ধকার সরাতে পারল না। সেই বিভীষিকাময় স্বপ্নের রেশ এখনো তার চোখে জ্বলছিল। হঠাৎ গ্রামের পুরনো মন্দির থেকে ভেসে এলো এক অদ্ভুত সোনামুখ সুর। বছরের পর বছর যে ঘণ্টার ধ্বনি বাজত না, আজ অজানা কারণে সে মৃদু শব্দে কাঁপছিল। মিলন বুঝল, এ শুধু দৈব কথা নয়, কোনো প্রাচীন অভিশাপের বার্তা। বধিরন বুড়ি হাতে আড় সাঁটে এগিয়ে এসে বলল, তুই শুনছিস সেই সুর? এইটা ওই পুরানো পিশাচেদের ডাক। ওরা আবার জাগতে চাইছে, তোর শরীরেই ওদের পথ। মিলন চোখ নামিয়ে বলল, আমার গায়ে আগুন আছে, ছায়া আছে, আর কিছু লাগবে না। বুড়ি কাঁপা কণ্ঠে বলল, তোর অহংকারই তোর সর্বনাশ করবে বাছা। মিলনের বুকের ভেতর আগুন ফিসফিস করল, তুই যদি আমাদের বাঁধতে থাকিস, আমরা সব কিছুকে ছারখার করে বের হব। একপাশে ছায়া মৃদু কণ্ঠে বলল, তোর দম শেষ হবে, তুই বুঝবি তোর কষ্টের শেষ নেই। মিলন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল, আমি সব জানি, তবু এই গ্রামের মানুষদের কোনো ক্ষতি হতে দেব না। সে বুকের তাবিজ শক্ত করে ধরল। তার শপথ এবার আরও ভয়ঙ্কর রূপ নিল। নিজের প্রাণ শেষ হলেও এই আগুন আর ছায়ার জিঞ্জির খুলতে দেবে না। রাত নামল আবার, তবে এ রাত অন্যরকম। চাঁদ ছিল পূর্ণ, রক্তের মতো লাল। গ্রামের মানুষ ভয়ে দরজা বন্ধ করে বসে থাকল। সবাই জানত আজকের রাত কিছু একটা নিয়ে আসবে। পশ্চিম দিক থেকে শীতল বাতাস বয়ে এলো। হঠাৎ গাছের পাতা নিস্তব্ধ হয়ে গেল। মিলনের বুকের আগুন অস্বাভাবিক তাপ ছড়াতে শুরু করল। তার শ্বাস ভারী হয়ে গেল। মনে হলো ভেতরে কোনো পিশাচ ঘুম ভেঙে উঠছে। অন্ধকারের ছায়া এবার স্পষ্ট কণ্ঠে বলল, রক্তচন্দ্রের রাতে আমরা পূর্ণ শক্তি পাই। আজ তোর সমস্ত দম্ভ পুড়িয়ে ফেলব। মিলনের চোখ রক্তবর্ণ আলোয় জ্বলতে লাগল। সে দাঁতে দাঁত চেপে বলল, তোমাদের যা শক্তি আছে সব নিয়ে এসো। হঠাৎ মিলনের হাত থেকে আগুনের শিখা বেরিয়ে পড়ল। মাটিতে আছড়ে পড়ল সেই আগুনের ফোঁটা। কয়েক মুহূর্তের মধ্যে সেখান থেকে লাল আলো ছড়িয়ে পড়ল। মানুষ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল মিলন একাই লড়ছে, নিজের ভেতরের শত্রুর বিরুদ্ধে। বদিরন বুড়ি দরজার ফাঁক দিয়ে ফিসফিস করল, হায় আল্লাহ, এই ছেলেটার জীবন আগুনের লেলিহান প্রদীপ হয়ে গেল। কোনো দিন এই আগুন নিভবে না। মিলন শপথের মতো গলায় বলল, যতই চেষ্টা করো আমি মরব, কিন্তু এই গ্রামটাকে পুড়তে দেব না। চোখের কোণায় অশ্রু গড়িয়ে পড়ল, তবুও সে অটল। এই কষ্টই তার জীবন। রক্তচন্দ্রের সেই রাত চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মিলনের বুকের আগুন আর ছায়া একসাথে গর্জন করছিল। গ্রামের বাতাস ভারী হয়ে এসেছিল। সবাই জানত আজকের রাত আর কোনো রাতের মতো নয়। মিলনের শরীর থেকে আগুনের ঢল নেমে আসলো। চারপাশ আলোয় ভরে গেল। ছায়ার কণ্ঠস্বর চিৎকার করল, তুই পাগল, তোর শরীর পুড়ে ছাই হয়ে যাবে। মিলন হাসল, হোক, তবে এই গ্রাম বাঁচুক। বদিরন বুড়ি, হেডমাস্টার, মিলনের মা সবাই দূর থেকে দেখল মিলন আগুনের এক স্তম্ভের মাঝে দাঁড়িয়ে আছে। কেউ কাছে যাওয়ার সাহস করল না। মিলনের মায়ের কণ্ঠ ফেটে গেল, বাবা, আর কত কষ্ট নেবে? কিন্তু মিলন কারো দিকে তাকালো না, শুধু বুকের ভেতর সব শিখা জড়ো করে শক্ত করে দাঁড়িয়ে রইল। মিলনের ভেতর থেকে ছায়ার ফিসফিসানি ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। শেষবার ছায়া বলল, তোর জেদ, তোর কষ্ট, এটাই তোর পরিণতি। শেষ আলোকচ্ছ ছড়িয়ে পড়ল আকাশে। চাঁদ সাদা হয়ে গেল। ভোরের আলো ফুটল। গ্রামের মানুষ ধীরে ধীরে বেরিয়ে এলো। কেউ কিছু খুঁজে পেল না, না আগুন, না ছায়া, না মিলন। শুধু মন্দিরের সিঁড়ির ওপর পাথরের তলায় আঁকাবাঁকা অক্ষরে লেখা, কষ্টই শক্তি, কষ্টই মুক্তি।
হেডমাস্টার ম্লান গলায় বলল, ও নিজেকে শেষ করল, কিন্তু আমাদের বাঁচিয়ে গেল। মিলনের মা নিঃশ্বাস ছেড়ে চোখ মুছলেন। তোর কষ্ট কখনো বৃথা যাবে না বাবা। গ্রাম বেঁচে গেল, কিন্তু সেই রাত থেকে কোনো শিশু আর মন্দিরের দিকে মুখ করে ঘুমায় না, কারণ সবাই জানে মিলন হারায়নি, ও শুধু নিঃশব্দে পাহারায় আছে। মিলনের কষ্ট আর আগুনের যাত্রা এখানেই থামে না, বরং সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়, এক নিঃশব্দ প্রহরীর, যার ছায়া চিরকাল গ্রামের উপর থেকে মুছে যাবে না। আপনারা যারা আজকের গল্পটি শুনেছেন, ধন্যবাদ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভয়ঙ্কর গল্পের জন্য সঙ্গে থাকুন। সতর্কতা: এই গল্প শুনে কিছুক্ষণ রাতে একা হেঁটে বাড়ানো থেকে বিরত থাকুন, কারণ কখনো কখনো অতিপ্রাকৃত কষ্ট আমাদের চারপাশেও ঘুরে বেড়ায়। ধন্যবাদ।